Hello friends, welcome to my channel Dive Deep in You. Power Grid Corporation of India Limited জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি রিক্রুটমেন্ট 2023 এর জন্য প্রিভিয়াস ইয়ার পেপার অর্থাৎ 2018 কোয়েশ্চেন পেপার সলভ নিয়ে চলে এসেছে। প্রিভিয়াস এক্সামে 120টি টেকনিক্যাল কোয়েশ্চেন ছিল। আমরা এখানে 20টি করে কোয়েশ্চেন সলভ করব যাতে ভিডিও বড় না হয়। কোয়েশ্চেন 1, a hydrometer is used to test dash of a cell. হাইড্রোমিটার আমরা একটা সেলের কি টেস্ট করতে ব্যবহার করি। তো হাইড্রোমিটার তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোমিটার দিয়ে আমরা কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করি। তো স্পেসিফিক গ্র্যাভিটি যদি দেখি, মানে তোমরা স্পেসিফিক গ্র্যাভিটি যে হাইড্রোমিটার দিয়ে মাপছো, স্পেসিফিক গ্র্যাভিটি কত হতে পারে এবং কত থাকলে তার একটা সেলের চার্জ ডিসচার্জের ব্যাপার, সেটা তোমরা কিন্তু বুঝে যাবে। যদি সাপোজ ধরো তুমি হাইড্রোমিটার দিয়ে মাপছো, সাপোজ দেখলে যে 1.13 আছে, তখন কি বলবে সেটাকে? সেটা কিন্তু সেলটা ডিসচার্জ অবস্থায় আছে, ডিসচার্জ অবস্থায় আছে। সাপোজ তুমি দেখলে যে 1.19 অথবা এর আশেপাশে, তখন তুমি কি বলবে? না, 25% চার্জ আছে। তারপরে যদি তুমি দেখো 1.22 আছে, তাহলে কি বলবে? যে 50% এখানে চার্জ উপস্থিত আছে। 1.25 থাকলে তুমি বলতে পারো যে 75% চার্জ। যদি তোমার একটা সেল বা ব্যাটারি ফুল চার্জ অবস্থায়, এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে যে ফুল চার্জ অবস্থায় কত থাকে, এটা কিন্তু 1.25, এটা হচ্ছে 100% চার্জড। 1.28, স্পেসিফিক গ্র্যাভিটি 1.28, অথবা এইটাকে এইরকম ভাবেও লেখা যায় 1280, ঠিক আছে, অথবা 12.8, এইরকম মেথডেও কিন্তু অনেক সময় লেখা হয়। সো এখানে রাইট আনসার হয়ে যাবে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, নেক্সট, which option represent the correct properties of a good insulator? গুড ইনসুলেটর হওয়ার জন্য কি প্রপার্টিজ আমাদের থাকা উচিত? তো একটা ইনসুলেটরের কি প্রপার্টিজ থাকা উচিত? তোমরা জানো যে ইনসুলেটর ইনসুলেটর কি করে? ইনসুলেটর কারেন্টকে বাধা দেয় বা একদম প্রতিরোধ করে। তো আমরা জানি, এখান থেকে বুঝতে পারলাম কি হাই রেজিস্ট্যান্স তো হবে, হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স তো হবে। আরো একটা জিনিস দেখো, এখানে ডাই ইলেকট্রিক স্ট্রেংথ এর কথা বলা আছে। ডাই ইলেকট্রিক স্ট্রেংথ, তো ডাই ইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে, ধরো সাপোজ একটা ইনসুলেটর, এটা কিভাবে টেস্ট করি বা কিভাবে মেজারমেন্ট করি ডাই ইলেকট্রিক স্ট্রেংথ? তো ডাই ইলেকট্রিক স্ট্রেংথটা হচ্ছে, ধরো একটা ইউনিট থিকনেস, ধরো এরকম একটা থিকনেসের নেওয়া হলো, ইনসুলেটর নেওয়া হলো, তার অ্যাক্রসে ধরো এটা হতে পারে কি, বললাম ইউনিট মানে কত, ইউনিট মানে হতে পারে 1 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটার। এর অ্যাক্রসে কি হবে? না, আমরা এর অ্যাক্রসে ভোল্টেজকে ভোল্টেজকে ইনক্রিজ করবো। ওকে, ভোল্টেজকে ইনক্রিজ করতে করতে একটা ম্যাক্সিমাম এমন একটা ভোল্টেজে পৌঁছাবো, যেখানে গিয়ে এই ইনসুলেটরটা ব্রেক হওয়ার আগেই, একটা স্পার্ক ডিসচার্জ হয়ে যাবে, এই পার থেকে এই পারে অথবা এই পার থেকে। ঠিক আছে, তো কি বললাম? একটা স্পার্ক ডিসচার্জ উইদাউট ব্রেকিং or পাঞ্চ।
অর্থাৎ এই ইনসুলেটরটা পাংচার বা নষ্ট হওয়ার আগে যে ম্যাক্সিমাম ভোল্টেজে গিয়ে একটা স্পার্ক ডিসচার্জ হয়ে যাবে। অর্থাৎ এই ইনসুলেটরটার উপর দিয়ে স্পার্ক আকারে চলে আসবে, সেইটা হচ্ছে আমরা বলবো কি হাই এই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তাহলে এই এই জিনিসটা, এই যে কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা অর্থাৎ আটকানোর ক্ষমতা, সোজা গল্প, এই আটকানোর ক্ষমতাটা যার ভালো হবে সেই তো ভালো ইনসুলেটর হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হবে। আর আমরা জানি কি ইনসুলেটর মানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, হিউজ অ্যামাউন্ট। তাহলে হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ অ্যান্ড হাই রেজিস্ট্যান্স, অপশন 3 হয়ে যাবে রাইট আনসার। এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ইজ ইউজ টু আইডেন্টিফাই ফেজ সিকোয়েন্স ইন আ। তাহলে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর দিয়ে আমরা যে ফেজ সিকোয়েন্স মাপি সেটা কোন কোন সাপ্লাই ক্ষেত্রে মাপি? পালসেটিং সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই, সিঙ্গেল ফেজ সাপ্লাই, ডিসি সাপ্লাই। দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স মানে যখন আমরা রেড, ইয়েলো, ব্লু এই তিন ধরনের আমরা কেবল ইউজ করি। তো অর্থাৎ তিনটে ফেজ, একটা হচ্ছে রেড ফেজ, একটা হচ্ছে ইয়েলো ফেজ, একটা হচ্ছে ব্লু ফেজ। তো এই তিনটে ফেজ কেমন সিকোয়েন্সে সাজানো থাকবে সেটাই তো ফেজ সিকোয়েন্স। তাহলে এই রেড, ইয়েলো, ব্লু এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? তিনটে ফেজ যেখানে রয়েছে তাহলে আমি এটাকে বলতে পারি থ্রি ফেজ। তাহলে থ্রি ফেজ সাপ্লাই যেখানে থাকবে সেখানে আমরা ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর দিয়ে আমরা কিন্তু ফেজ সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে রাইট আনসার হয়ে যাবে থ্রি ফেজ সাপ্লাই। নেক্সট কোয়েশ্চেন, question number 4, insulation of a LT cable is tested at the voltage of। দেখো আমরা এলটি কেবলের ইনসুলেশনটা কত ভোল্টেজে টেস্ট করি এটা আমাদেরকে জানতে দিচ্ছে। এলটি কেবল এলটি কেবল আমরা দু রকম কেবল ইউজ করে থাকি, একটা হচ্ছে এক্সএলপি অ্যান্ড এক্সএলপি কথার মানে হচ্ছে তোমার ক্রস লিঙ্ক পলি ইথিলিন কেবল, ক্রস লিঙ্ক পলিইথিলিন কেবল। তো এই ক্রস লিঙ্ক পলিইথিলিন কেবল অ্যান্ড পিভিসি কেবল, এই দুটো কেবল, দু রকম কেবল আমরা কিন্তু এলটি লাইনে ইউজ করে থাকি, এলটি লাইনে ইউজ করে থাকি। এটা হচ্ছে পলি পলি পলিভিনাইল ক্লোরাইড কেবল। তো এই দুটো কেবল যেটা হচ্ছে এর ইনসুলেশনের রেটিং, এর ইনসুলেশনের রেটিং হচ্ছে কিন্তু 1100 ভোল্ট। ঠিক আছে, আইএস রুল হিসাব যদি আমরা চলি, আইএস রুল হিসাবে, তাহলে এক্সএলপির জন্য আইএস রুল কত আছে? আইএস রুল হচ্ছে তোমার 7098। এই রুলে লেখা আছে যে এই এক্সএলপি এলটি কেবলকে 1100 ভোল্টেজেই কিন্তু টেস্ট করতে হবে, আর এর যে ইনসুলেশনের রেটিংটা, সেই ইনসুলেশনের রেটিংটা কিন্তু 1100 ভোল্টেজেই রাখতে হবে। আর পিভিসি কেবলে কততে বলা আছে সেটা হচ্ছে যে 1554 আইএস, 1554। ঠিক আছে, এই আইএস রুলে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রুলে কিন্তু বলা আছে যে পিভিসি কেবলকে এর ইনসুলেশন রেটিং কিন্তু 1100 ভোল্টেজে করতেই হবে। নেক্সট question number 5, silicon, boron and germanium are which type of material? সিলিকন, সিলিকন যদি আমরা দেখি, সিলিকনের
অ্যাটমিক নাম্বার কত, সেটা হচ্ছে 14। অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তো 14 কে যদি আমরা ভাঙি, দেখো 2, 8 এন্ড 4, দেখো লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, তাহলে 4 আছে। তো 4 মানেই আমরা জানি কি সেটা কিন্তু একটা সেমিকন্ডাক্টর। দেন দেখো জার্মেনিয়াম, দেখি আমরা জার্মেনিয়াম। জার্মেনিয়াম যদি আমরা দেখি, জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32। তো 32টাকে যদি আমরা ভাঙি, 2, 8, 18, দেখো 2, 8 10, 18, 28 অ্যান্ড লাস্টে 4। তো লাস্টে 4 থাকলে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর অ্যান্ড আরেকটা আমাদের কাছে কি আছে, বোরন। দেখো বোরন, বোরনের অ্যাটমিক নাম্বার কত, 5। তাহলে 5 যদি হয়, এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 and 3। কিন্তু ব্যাপারটা হলো যে 3 অর্থাৎ লেস দ্যান 4, তাই না? লেস দ্যান। কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর হতে গেলে লাস্ট অরবিটে 4টি ইলেকট্রন থাকতে হবে, সেখানে কত আছে, 3 আছে। তাহলে এটা তো হওয়া উচিত ছিল কি একটা কন্ডাক্টর, হওয়া উচিত ছিল কন্ডাক্টর। বাট বোরন কিন্তু একটা সেমিকন্ডাক্টর। কেন না, এর যে বোরন, যার অ্যাটমিক স্ট্রাকচার, যেটা এর অ্যাটমিক স্ট্রাকচার কেমন, অ্যাটমিক স্ট্রাকচারটা লাইক আ সেমিকন্ডাক্টর। কেন না, এদের মধ্যে এর যে অরবিটের যে ব্যান্ড গ্যাপ সেটা হচ্ছে কার মতো, সেমিকন্ডাক্টরের মতো। সেমিকন্ডাক্টরের মতো কত, আপ টু আপ টু 5 ইলেকট্রন ভোল্ট, 5 ইবি, আপ টু 5 ইবি। সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আপ টু 5 ইবি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আপ টু কিন্তু 5 ইবি পর্যন্ত এই ব্যান্ড গ্যাপকে লক্ষ্য করা যায়। তাহলে বোরন এর অ্যাটমিক স্ট্রাকচারের জন্য বা এর ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কিন্তু বোরনকে সেমিকন্ডাক্টরের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। ওকে, নেক্সট, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে গেল, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বলা আছে কি, দেখো কিটক্যাট, কিটক্যাট ফিউজ। তো কিটক্যাট ফিউজ কিসের তৈরি, কিসের তৈরি সেটা জানতে চেয়েছে। দেখো কিটক্যাট ফিউজ তোমরা যারা দেখে থাকবে, অনেকেই বলে কি যে এটা চীনামাটির তৈরি। না, এটা চীনামাটির তৈরি নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোর্সিলিনের তৈরি। তো পোর্সিলিন কেমন ভাবে তৈরি হয়, পোর্সিলিনকে কি করা হয়, আহ আগুনে পোড়ানো হয়, ফায়ারিং করা হয় এর উপরে, মানে এটা ফায়ারিং এর মধ্যে দেওয়া হয়, আগুনের মধ্যে দেওয়া হয়, ফায়ারিং অ্যাট আ হাই টেম্পারেচার। বাট কম্পোজিশন কি আছে, কম্পোজিশন কি আছে, কম্পোজিশন হচ্ছে তোমার কেওলিন, ফেলসপার, আর কি, আর হচ্ছে কোয়ার্টজ। এই তিনটেকে মিশিয়ে আমাদের তৈরি হয় কিন্তু পোর্সিলিন। এন্ড সেটাকে কি করা হয়, মেশানোর পরে ফায়ারিং এর মধ্যে দেওয়া হয়, হাই টেম্পারেচারে ফায়ারের মধ্যে দেওয়া হয়। ওকে, তারপরে কিন্তু আমরা একটা পাই, যেটা হচ্ছে পোর্সিলিন। এটা কিন্তু খুব ভালো একটা ইনসুলেটর, খুব ভালো একটা ইনসুলেটর। শুধুমাত্র কিটক্যাট ফিউজে নয়,
সেটা কিন্তু আমাদের ওভারহেড লাইনেও কিন্তু আমরা ইউজ করি। ওভারহেড ট্রান্সমিশন লাইনেও কিন্তু আমরা ইউজ করে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ টাইপ অফ ল্যাম্প প্রেফার্ড ফর সোলার ল্যাম্প? দেখো, সোলার ল্যাম্পের জন্য আমরা কোন ল্যাম্প ব্যবহার করব? তো সোলার পাওয়ার কিন্তু খুবই লো। সোলার থেকে আমরা যে পাওয়ারটা পাই, সেটা কিন্তু ভেরি লো, ভেরি লো। তো আমাদের হওয়া উচিত সোলার ল্যাম্প, যখন আমরা সোলারের ল্যাম্প ইউজ করব, তো সোলার পাওয়ারে যখন আমরা ল্যাম্প ইউজ করব, সেটা কিন্তু আমাদের লো পাওয়ার কনজাম্পশন ওয়ালা ল্যাম্প হওয়া উচিত। লো পাওয়ার কনজাম্পশন, লো পাওয়ার কনজাম্পশন হওয়া উচিত। লো পাওয়ার কনজাম্পশন কোন লাইটে হয়? দেখো, এলইডি তে, এলইডি তে হয়। আর্ক ল্যাম্প না, আর্ক ল্যাম্প হবে না। টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প, যেটা আমরা বাল্ব বলে থাকি, সেটা তো হবেই না। অ্যান্ড সোডিয়াম ভেপার ল্যাম্প, এটা তো হবেই না আরো। তো এখানে যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে এলইডি। ওকে, এলইডি কিন্তু অনেক পাওয়ার কম কনজাম্পশন করে। ওকে, নেক্সট, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর ইজ ইউজড। দেখো, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর আমরা কোথায় ইউজ করি? গ্রাইন্ডার। গ্রাইন্ডার কিন্তু হচ্ছে একটা ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর আমরা এখানে ইউজ করে থাকি। ওয়াশিং মেশিন, এখানেও আমরা ইউনিভার্সাল মোটর ইউজ করি। ড্রিল মেশিন, এখানেও আমরা ইউনিভার্সাল মোটর ইউজ করি। সিলিং ফ্যান, সিলিং ফ্যানে কিন্তু আমরা সিঙ্গেল ফেজ পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর ইউজ করে থাকি, সিলিং ফ্যান অ্যান্ড টেবিল ফ্যান। সিঙ্গেল ফেজ পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর হিসেবে কিন্তু আমরা ইউজ করে থাকি। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই আসে যে সিলিং ফ্যান বা পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর কোথায় আমরা ইউজ করি, অথবা সিলিং ফ্যান নিয়ে আমরা কোন মোটর ইউজ করে থাকি। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে। নেক্সট, the range of an ammeter may be extended by use of a, দেখো, অ্যামিটারের রেঞ্জ আমরা কি দিয়ে বা কি প্রসেসে কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারি। তো প্রথম কথা যেটা হচ্ছে যে অ্যামিটার, অর্থাৎ তার যদি আমরা প্রাইমারি ফর্মটা দেখি, সেটা হচ্ছে কিন্তু একটা গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার, এটা হচ্ছে সমস্ত ইনস্ট্রুমেন্টের প্রাইমারি ফর্ম। তো এইটা যদি আমরা রেঞ্জ বাড়াতে যাই, অর্থাৎ অ্যামিটার, অ্যামিটার মানে আমরা যে কোনো সার্কিটের সাথে সিরিজে লাগাবো, তার মানে টোটাল কারেন্টটা এখান দিয়ে পাস হবে। তো সেইখানে আমাদের তো গ্যালভানোমিটারের একটা লিমিটেশন আছে, কারেন্ট লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনের বাইরে যখন আমাদের কারেন্ট পাঠাতে হবে, তার মানে এক্সট্রা কারেন্টটা আমাদের কিন্তু অন্য পথ দিয়ে পাঠাতে হবে। তো অন্য পথ দিয়ে পাঠাতে গেলে আমাদের, নিশ্চয়ই জানো যে আমরা কিন্তু সিরিজে অন্য পথ দিয়ে পাঠাতে পারি না, সিরিজে একটাই পথ থাকে। তো আমাদের কিন্তু একটা প্যারালাল, অথবা এটাকে আমরা কি নামে ডাকি, প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, যেটার নাম আমরা বলছি শান্ট। ওকে, তো এইটা হচ্ছে যদি আমরা অ্যামিটারের রেঞ্জ এক্সটেনশন করতে যাই, তাহলে আমাদের কি করতে হয়? শান্টে একটা রেজিস্ট্যান্স লাগাতে হয়। দেখো, শান্ট ইন প্যারালাল। ওকে, শান্ট মানেই কিন্তু শান্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় শান্ট। নামই হচ্ছে শান্ট। তো শান্ট ইন প্যারালাল, এটা হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, which type of insulator is used on 132 kV transmission line? কোন টাইপের ইনসুলেটরটা আমরা কিন্তু 132 কেভি তে ইউজ করি, সেটা জানতে চাইছি। দেখো, দেখো, পিন টাইপ, স্যাকেল টাইপ, না, পিন টাইপ আমরা কখন ইউজ করব?
পিন টাইপ আমরা কখন ইউজ করব? পিন টাইপ হচ্ছে তোমার আপ টু 33 কেভি। সাইকেল টাইপ হচ্ছে আমাদের লো ভোল্টেজের জন্য, এলটি লাইন। ওকে। ডিস্ক টাইপ, আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে বিয়ন্ড 33 কেভি। এন্ড পিন টাইপ তো আমি বলেই দিয়েছি। তো বিয়ন্ড 33 কেভি তে আমরা ডিস্ক টাইপ ইউজ করি। এবারে হচ্ছে আমাদের পার ডিস্কে কত ভোল্টেজ পর্যন্ত? সেটা হচ্ছে এক একটা ডিস্ক 11 কেভি পর্যন্ত আমরা ইউজ করতে পারি। এবারে 11 কেভি পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তো এই কোয়েশ্চেনটা 132 কেভির জন্য আমরা কোন ইনসুলেটরটা ইউজ করব? সেটা হচ্ছে তোমরা এখান থেকে বুঝে গেছো যে ডিস্ক টাইপ। এবারে আরো একটা কোয়েশ্চেন এখান থেকে বারবার আসে, সেটা হচ্ছে যে 132 কেভিতে যদি আমি বলি, এইটাকেই অ্যাজ এ এক্সাম্পল আমি ধরে নিলাম যে 132 কেভি। 132 কেভি, তো এই 132 কেভিতে কটা ডিস্ক টাইপ ইনসুলেটর আমরা লাগাবো? পার ডিস্ক ভোল্টেজ আমি এখানে লিখে দিয়েছি যে 11 কেভি করে। তার মানে কি আমরা 132 কেভি ডিভাইডেড বাই 11 করব? এটা করলে যেটা আসবে তোমার হচ্ছে 12টা। তাহলে কি আমাদের 12টা ডিস্ক লাগবে? একদমই নয়। এটা করলে কিন্তু তোমরা রং হয়ে যাবে। এই যে 132 কেভি কথা বলা আছে, এটা কিন্তু লাইন ভোল্টেজ, ঠিক আছে? তো আমাদেরকে এটার ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে। তো 132 কেভিটাকে যদি আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করতে চাই, সেটাকে আমাদের কি করতে হবে? √3 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা ডিভাইড করলে পাবে 76 পয়েন্ট সামথিং 24 এরকম। তো এই 76.24 কেভিতে চলে আসবে। তো এইটাকে এবারে তোমরা 11 দিয়ে ভাগ করো। তো 11 দিয়ে ভাগ করলে দেখো আমাদের 7টা ডিস্ক লাগালে কিন্তু হয়ে যাচ্ছে, 7 11 77। তো 7টা ডিস্ক লাগালে আমাদের হয়ে যাচ্ছে, বাট একটা সবসময় আমাদের সেফটির জন্য ইউজ করতে হয়, 1 ফর সেফটি। তো টোটাল আমাদের কটা লাগছে? 8টা ইনসুলেটর কিন্তু লাগছে। 132 কেভিতে কিন্তু 8টা ডিস্ক ইনসুলেটর আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, ফর এক্সটেনশন of the range of ammeter and voltmeter the resistance is connected as ampere meter in dash and voltmeter in dash। একটু আগেই বললাম অ্যামমিটার, প্রত্যেকটা মিটারের একটা প্রাইমারি ফর্ম কি আছে? সেটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে প্রাইমারি ফর্ম। তো কোনোটার ক্ষেত্রে দেখো অ্যাম্পিয়ার মিটারের ক্ষেত্রে আমরা কি বলেছি? মিটারটাকে সিরিজে ইউজ করব। আর যেটা হচ্ছে যে ভোল্টমিটারের ক্ষেত্রে সেই গ্যালভানোমিটারটাই আমরা কি করব? প্যারালালে ইউজ করব, অর্থাৎ সার্কিটের সাথে প্যারালাল থাকবে। তো সার্কিটের সাথে প্যারালাল, প্রথমে অ্যাম্পিয়ার মিটারের কথা বলে নি, আগেই বলে এসেছি যে যদি আমাদের সার্কিটের সাথে সিরিজে রাখতে হয় মিটারকে, তাহলে এক্সট্রা কারেন্টটা আমাদের অন্য একটা পথ দিয়ে পাঠাতে হবে। তার মানে কি করব? অন্য একটা পথ আমাদের তৈরি করে দিতে হবে। তো একটা প্যারালাল ব্রাঞ্চ আমাদের খুলে দিতে হবে। তো প্যারালাল ব্রাঞ্চে যে রেজিস্ট্যান্সটা লাগাবো সেটার নাম হচ্ছে শান্ট। এটা হচ্ছে প্যারালাল থাকে। আর যদি আমরা ভোল্ট মিটার হিসাবে ইউজ করি, তাহলে দেখো ভোল্ট মিটার হিসাবে যদি আমরা ইউজ করি, তাহলে পুরো এই যে প্রাইমারি ফর্ম গ্যালভানোমিটার সেটাই কিন্তু প্যারালালে লাগাবো, কারণ কোনো না কোনো সার্কিটের অ্যাক্রসে তো আমরা ভোল্টেজ মাপবো। তাহলে টোটাল ভোল্টেজ যেটা সাপ্লাই ভোল্টেজ বা কোনো কোনো কিছুর অ্যাক্রসে ভোল্টেজ, তো সেই ভোল্টেজটা পুরো এই মিটারের উপরে এসে পড়বে। তো মিটারকে যদি আমাদের বাঁচাতে হয়, তাহলে আমরা কি করব? টোটাল ভোল্টেজটাকে সহ্য করার জন্য একটা রেজিস্ট্যান্স আমরা কি করব? সিরিজে লাগাবো, যেটার নাম কি? যেটার নাম আমরা দিয়েছিলাম মাল্টিপ্লাই। তার মানে এটা কিসে লাগানো হয়? সিরিজে।
দেখো তার মানে অ্যামিটারকে আমরা কি করব, এখানে প্যারালাল, আর এই ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা কি হবে, সিরিজ। তাহলে দেখো প্যারালাল আর সিরিজ, প্যারালাল সিরিজ অপশন 2 তে আছে রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট, ইন সিরিজ সার্কিট দ্য কারেন্ট ফ্লোস ইন হাউ মেনি ডিরেকশন। একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কতগুলি রাস্তা আছে কারেন্ট ফ্লো হবে। তুমি একটা সিরিজ সার্কিট দেখো, যে কোনো সিরিজ সার্কিট দেখো, সাপোজ আমি 3টে রেজিস্টার বা 4টে রেজিস্টার নিয়ে একটা সিরিজ সার্কিট আঁকলাম। সিরিজ কথাটার অর্থ কি, ধরো এই, এটা যদি R1 ধরি, এটা যদি R2 ধরি, এটা যদি R3 ধরি, একটা সিরিজ সার্কিট কথাটার মানে কি, যে কোনো একটা এলিমেন্টের এন্ডিং পয়েন্ট, মানে ধরো এটা R1 এর এন্ডিং পয়েন্ট এইটা, আর এইটা R2 এর তো স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে R1 এর এন্ডিং পয়েন্ট, আর এইটা হচ্ছে R2 স্টার্টিং পয়েন্ট। তো একটার এন্ডিং পয়েন্ট আর একটা স্টার্টিং পয়েন্ট আমরা যখন যোগ করি তখন সেটা সিরিজে চলে আসে। এখানেও একই কেস, R2 এন্ডিং পয়েন্ট এইখানে অ্যান্ড R3 স্টার্টিং পয়েন্ট এইখানে। তাহলে এইটাকে বলা হয় আমাদের একটা সিরিজ সার্কিট। তো এই সিরিজ সার্কিটে যদি তুমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখো যে এইখানে রাস্তা কটা আছে। এখানে যদি ভি অ্যাপ্লাই করো তাহলে দেখো কারেন্ট তো সবার মধ্যে দিয়ে যাবে এবং টোটাল সার্কিটে আবার ফিরে আসবে কারেন্টটা। তো তাহলে দেখো রাস্তা কটা, রাস্তা কিন্তু একটা। সিরিজ সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ রাস্তা একটা। ঠিক আছে, এটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, question number 13. In the short circuit test of any installation, what should be the megar reading? In short circuit, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। ইন শর্ট সার্কিট কন্ডিশন, যখন একটা আহ, আচ্ছা আগেই বলে দেওয়া ছিল ইন শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে এনি ইনস্টলেশন, কোনো একটা ইনস্টলেশনে শর্ট সার্কিট টেস্ট করতে গেছি, তাহলে মেগার কত রিডিং দেবে। দেখো শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট যদি হয়ে যায় তাহলে মেগারের কত রিডিং হওয়া উচিত, মিটার রিডিং হওয়া উচিত জিরো। মিটার রিডিং জিরো। দেখো উম, মেগারের ক্ষেত্রে, মেগারের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু একদম প্রাইমারিতে ইনফিনিটি অ্যান্ড জিরো। তো আমাদের মিটার নর্মালি যদি আমাদের এই ইনসুলেশনটা বা ইনস্টলেশনের যে মেগার রিডিং, মেগার দিয়ে আমরা কি করি, মেগার দিয়ে কিন্তু আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করি। হাই রেজিস্ট্যান্স অর ইনসুলেশন টেস্ট করতে বলতে পারি, ইনসুলেশন টেস্ট। ইনসুলেশন টেস্ট করি। তো এই ইনসুলেশন টেস্ট যদি এই ইনসুলেশন অথবা রেজিস্ট্যান্স, ইনসুলেশন যদি ভালো থাকে তাহলে আমাদের কিন্তু মেগা হোম রেঞ্জের অথবা ইনফিনিটির দিকে কিন্তু শো করবে, মেগা হোম রেঞ্জের ভ্যালু আমাদের দেবে। কিন্তু যদি শর্ট সার্কিট থাকে তাহলে কিন্তু পয়েন্টটা এখান থেকে সরে এখানে জিরোতে চলে আসবে। যদি শর্ট সার্কিট থাকে তাহলে কিন্তু জিরোই শো করবে। তাহলে এটা হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো। আর যদি আমার এই চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পারলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, যাতে তোমারও হেল্প হয় এবং তোমার বন্ধুদেরও হেল্প হয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 14, potential transformer is which type of transformer? পোটেনশিয়াল ট্রান্সফরমারটা হচ্ছে কি ধরনের ট্রান্সফরমার সেটা আমাদের জানতে চাইছে। তো পোটেনশিয়াল ট্রান্সফরমার কেমন হয়, পোটেনশিয়াল ট্রান্সফরমার ধরো সাপোজ, ধরো এখানে লোড আছে, যেখানে আমাদের কিন্তু হাই ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে। তাহলে আমরা এটা মেজার করব না, আমরা কি করব, এইখানে একটা
স্টেপ ডাউন ট্রান্সফর্মার অর্থাৎ এই হাই ভোল্টেজটাকে আমরা স্টেপ ডাউন করে নেব, কারণ আমাদের সেই পরিমাণ ভোল্টেজ মেজার করার মতো আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে থাকবে না। তো সেই হাই ভোল্টেজটাকে আমাদের মেজার করতে গেলে প্রথমে আমাদের কিন্তু স্টেপ ডাউন করতে হবে। তো স্টেপ ডাউন আমাদের একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, যেটার নাম হচ্ছে তোমার পোটেনশিয়াল ট্রান্সফরমার অর্থাৎ পিটি। এই পিটি দিয়ে কিন্তু আমরা ভোল্টেজটাকে আমাদের রেঞ্জের মধ্যে কমিয়ে আনতে পারি। সেটা হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা না, পিটি রেশিও যেটা রয়েছে সেই পিটি রেশিওর উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে কিন্তু একটা পোটেনশিয়াল কি বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। তো এইখানে দেখো যেটা তোমরা জানো, যদি ট্রান্সফর্ম করে থাকো তোমরা জানবে যে এইখানে যে টোটাল ভোল্টেজটা রয়েছে অর্থাৎ প্রাইমারি, এইটাকে তো প্রাইমারি প্রাইমারি ওয়াইন্ডিং, এই প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিং এ টোটাল যে হাই ভোল্টেজটা যে যতটা থাকবে সেইটা পুরোটাই এসে এই প্রাইমারি ওয়াইন্ডিং এ এসে অ্যাপ্লাই হবে। তো এর পার টার্ন ভোল্টেজ অ্যান্ড সেকেন্ডারি পার টার্ন ভোল্টেজ সমান হবে। তো এখানে যতগুলো টার্ন আছে সেই রেশিও অনুযায়ী এইখানে ভোল্টেজটা কমে যাবে, এবং সেইটা কিন্তু আমরা একটা ভোল্টমিটার আমাদের কাছে যেটা হাতের কাছে রয়েছে যে ভোল্টমিটার, সেই লো ভোল্টেজ ভোল্টমিটার দিয়ে কিন্তু আমরা একটা হাই ভোল্টেজ মেজার করে নিতে পারবো। তাহলে এই পোটেনশিয়াল ট্রান্সফরমার কি? পোটেনশিয়াল ট্রান্সফরমার হচ্ছে একটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। Next, question number 15. Generally, which method of earthing is used in India? ইন্ডিয়াতে জেনারেলি আমরা কি ধরনের আর্থিং করে থাকি? তো এটা তোমাদের সবারই জানা, সেটা হচ্ছে কিন্তু যে প্লেট আর্থিং অ্যান্ড পাইপ আর্থিং। প্লেট আর্থিং অ্যান্ড পাইপ আর্থিং এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইউজ হয়। ওকে, নেক্সট, হাউ ইজ পোল পিচ ক্যালকুলেটেড? পোল পিচ, পোল পিচ আমরা কিভাবে ক্যালকুলেট করি? দেখো, পোল পিচের ডেফিনেশন হচ্ছে, পোল পিচ হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্লটস, ডিস্টেন্স বিটুইন স্লটস ওভার দ্য পোল, পোল নাম্বার, পোল নাম্বার। আচ্ছা, পোল পিচ কোথায় আমরা দেখি? সেটা হচ্ছে কিন্তু ডিসি মেশিন, ডিসি মেশিনে কিন্তু আমরা পোল পিচ দেখতে পাই। তো ডিস্টেন্স বিটুইন দ্য স্লট, তার মানে আমরা কি স্লট দিয়ে মেজারমেন্ট করছি, তাহলে নাম্বার অফ স্লটস, নাম্বার অফ স্লটস, আর নিচে কি নাম্বার অফ পোলস। তো এটা কোথায় তোমরা তাহলে বুঝে গেলে কি, নাম্বার অফ স্লটস এন্ড নাম্বার অফ পোলস, নাম্বার অফ স্লটস পার পোলস, ঠিক আছে। এটাকে বলা হয় কি, এটা হচ্ছে তোমার স্লট পার পোলসও বলা হয়, স্লট পার পোলস বলা হয়, পোল পিচ কিন্তু স্লট পার পোলস বলা হয়। এছাড়া আরো একটা আমাদের ইকুয়েশন আছে যেটা দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি, যেটা আমাদের ম্যাথের সময় কাজে লাগে। সেটা হচ্ছে কিন্তু, দেখো, আমরা আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে নাম্বার অফ নাম্বার অফ স্লটস equals to number of coil, নাম্বার অফ স্লটস equals to নাম্বার অফ কয়েল। তাহলে আমরা যদি এখানে নাম্বার অফ স্লটস এর জায়গায় যদি নাম্বার অফ কয়েলস বাই নাম্বার অফ স্লটস লিখি,
তাহলে নাম্বার অফ কয়েলস মানে কি? এটাকে আমরা লিখতে পারি যে নাম্বার অফ কন্ডাক্টর, কয়েলসটাকে আমরা যদি ইন্টু 2 করে নিই তাহলে আমরা পেয়ে যাব কন্ডাক্টর পেয়ে যাব, কয়েল ইন্টু 2 করে নিলে। তাহলে নাম্বার অফ কন্ডাক্টর বাই পোলস, নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস। তাহলে এটা দিয়েও অনেক সময় ডিফাইন করা হয়, কিন্তু এটা হচ্ছে আমাদের ম্যাথের সময় অনলি কাজে লাগে। কিন্তু আমাদের যেটা হচ্ছে পোল পিচ, সেটা হচ্ছে যে স্লটস পার পোল অথবা নাম্বার অফ স্লটস বাই নাম্বার অফ পোলস, এটা দিয়ে কিন্তু আমাদের ডিফাইন করা হয়, এটা দিয়ে ক্যালকুলেট করা হয় যে পোল পিচ কতটা হবে। ওকে, নেক্সট। Sparking occur when a load is switched off because the circuit has high test. দেখো, যখন যখন একটা সার্কিট সুইচ অফ করব, অর্থাৎ ধরো সাপোজ যে আমাদের যে সাপ্লাই রয়েছে সেটা হচ্ছে যে এসি সাপ্লাই, সাইন ওয়েভ। তো এই সাপ্লাই যখন দেখো যে সুইচ অন আছে কোন একটা সার্কিট, সাপোজ ধরো একটা সার্কিট সুইচ অফ আছে, সুইচ, এন্ড আমরা এটাকে লোড হিসাবে একটা ইন্ডাক্টর লাগিয়ে দিলাম। তো এখানে কি আছে, সাপ্লাই আছে। তো এটাকে অন করবে, তো এটা অন করার পরে এইখানে যে অ্যাপ্লায়েন্সটা রয়েছে অর্থাৎ ইন্ডাকটিভ লোড, সেটা হচ্ছে কি অন হলো, এটা কাজ করছে। যখনই তুমি অফ করবে তখন ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে তোমরা জানো যে যখনই কারেন্টের, ওর কারেন্টের কি করে ইন্ডাকটিভ সার্কিট ইন্ডাকটেন্সের কাজ কি, যে অপোজ অপোজ কি অপোজ করবে না, চেঞ্জ অফ কারেন্ট, কারেন্টের চেঞ্জেস কে সে বাধা দেবে। তাহলে যখন দেখো যখন কারেন্ট বাড়তে চাইছে এইভাবে, তখন সে বাড়তে দেবে না, আবার যখন কারেন্ট কমতে চাইছে তখন কমতে দেবে না। তাহলে যখন আমরা সুইচ অফ করব, এখান থেকে যখনই আমরা অফ করব তখন কি হবে, তখন এই কারেন্টটা কমতে চাইবে না, এই কারেন্টটা কমতে চাইবে, সাপ্লাই ভোল্টেজের কারেন্ট কমতে চাইবে, অর্থাৎ কারেন্ট তো টোটালি জিরো হতে চাইবে না। কারেন্ট যখন আমরা সাপ্লাই অফ করে দিয়েছি তখন কি কারেন্ট জিরো, সার্কিট ওপেন হয়ে গেছে, কারেন্ট জিরো, আই ইকুয়ালস টু জিরো হয়ে গেছে। কিন্তু ইন্ডাকটিভ সার্কিট দেখো এর মধ্যে দিয়ে কি হয়েছিল, কারেন্ট ফ্লো হয়েছিল, অ্যান্ড সেলফ ইন্ডাকটেন্সের কারণে এখানে কিন্তু একটা ইএমএফ জেনারেট হয়েছে। তো এই ইএমএফটা ডিসচার্জ হতে চাইবে, অর্থাৎ কারেন্টের যে কমাটা সেটাকে আটকাতে চাইবে। তাহলে কি হবে, এইখান দিয়ে একটা স্পার্ক কিন্তু এখানে স্পার্কের আকারে ডিসচার্জ হবে। এই স্পার্কের আকারে যদি ডিসচার্জ হয় তাহলে এখানে কিন্তু ফ্ল্যাশ ওভার হবে বা স্পার্কিং হবে। তাহলে এইটা কখন ঘটে, এটা অনলি ঘটে কিন্তু ইন্ডাকটিভ সার্কিটে, অনলি ইন্ডাকটিভ সার্কিট অর্থাৎ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে। কারণ এইখানে কিন্তু একটা সেলফ ইন্ডাকটেন্সের কারণে ইএমএফ জেনারেট হয়, সেই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে। ওকে, তাহলে এইখানে রাইট আনসার কি হয়ে যাবে, এইখানে হয়ে যাবে কিন্তু সার্কিট কিন্তু হাই ইন্ডাকটেন্স যুক্ত। ঠিক আছে, সেই জন্য করে কিন্তু স্পার্কিং ওকার হয়। বিশেষ করে তোমরা দেখবে যে ফ্যান অথবা টিউবলাইট, আগেকার আগেকার দিনে যে টিউবলাইট ছিল যেগুলোতে আমাদের চোখ ইউজ করা হতো, চোখ চোখ ইউজ করা হতো, এই চোখে কিন্তু খুব হাইলি ইন্ডাকটিভ, চোখটা হচ্ছে খুব হাইলি ইন্ডাকটিভ। এই কারণে আমাদের কিন্তু টিউবলাইটের সুইচ দেখবে তুলনামূলক অন্যান্য সার্কিটের থেকে কিন্তু আগে খারাপ হয়ে যেত, এটা তোমরা যদি লক্ষ্য করো। অথবা ফ্যান তো রয়েছে, ফ্যানটা দেখবে ফ্যানের সুইচ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট question number 18. The speed control of universal motor is achieved by, দেখো একটা ইউনিভার্সাল মোটরের স্পিড কন্ট্রোল আমরা কিভাবে অ্যাচিভ করব অথবা বা করতে পারবো, স্পিড কন্ট্রোল কিভাবে করতে পারবো।
না, এখানে দেখো ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন সিরিজ। আমরা কি একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করলে আমাদের স্পিড কন্ট্রোল হয়ে যাবে? না, অবশ্যই নয়। দেখো, একটা সেন্ট্রিফিউগাল সুইচ ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য স্টার্টিং ওয়াইন্ডিং। এটা তো আমাদের সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট মোটরে ইউজ করি, এটা তো নয়, এটা তো স্টার্টিং এর জন্য ইউজ করি। দেখো, অপশন 4, ক্যাপাসিটর কানেক্টেড ইন প্যারালাল, প্যারালালে কানেক্ট করলে কি হয়ে যাবে? না। দেখো, ভ্যারিং দ্য ফিল্ড ফ্লাক্স উইথ দ্য ট্যাপ ফিল্ড ওয়াইন্ডিং কেমন হয়? যেমন ধরো, ফিল্ড ফ্লাক্সটা এরকম ভাবে আমাদের কিন্তু ইউজ করে থাকি। ট্যাপিং যেটা বলা আছে সেটা কিন্তু আমরা এরকম ভাবে ইউজ করে থাকি। ধরো এইখানে আছে ইউনিভার্সাল মোটরটা, ঠিক আছে? তো এইখানে দেখো, সেটা হচ্ছে যে এইখানে একটা ট্যাপ ট্যাপিং করা আছে, যে এইখানে যখন এই কাঁটাটা এইখানে আছে বা রোটারি সুইচটা এইখানে আছে, তখনই কি হবে? শুধুমাত্র এইটুকানি টার্নের জন্য ও কিন্তু ব্যবহার হবে, এইটুকানি টার্নের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো তখন একরকম ফাই হবে, যদি এটা 5-1 ধরি। আবার যখন আমরা ট্যাপটা এখানে নিয়ে আসছি তখন দুটো টার্ন আমাদের ইউজ হচ্ছে, তখন কি হবে? সাপোজ ধরো 5-2, অ্যান্ড এই যদি সাপোজ ধরো এইখানে নিয়ে আসি তখন কি হবে? আমাদের 5-3 ইউজ হবে। তো এই ফাই এর জন্য কিন্তু, তাহলে দেখো আমরা কি জানি যে n proportional to eb by phi। তো phi এর সাথে n কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো দেখো, এই phi কে চেঞ্জ করে কিন্তু আমরা স্পিড কন্ট্রোল কিন্তু করতে পারি, ঠিক আছে? বুঝা গেল? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে যে ভ্যারিং দ্য ফিল্ড ফ্লাক্স উইথ দ্য ট্যাপ ফিল্ড ওয়াইন্ডিং। এটা হচ্ছে বলা হয় ট্যাপ, এই ফিল্ড ওয়াইন্ডিং কে এরকম ভাবে ট্যাপ করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? নেক্সট, question number 19. Stepper motor is mostly used for, দেখো স্টেপার মোটর এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ সিঙ্গেল ফেজ মোটর। সিঙ্গেল ফেজ মোটর হচ্ছে কিন্তু স্টেপার মোটর। ওকে, তো এই স্টেপার মোটর দিয়ে আমরা কোন কাজে ইউজ করি, কিসের জন্য আমরা ইউজ করি সেটা আমাদের জানতে চেয়েছে। এটা কিন্তু হয়ে যাবে একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ডিজিটাল ওয়ার্কিং এর জন্য আমাদের ইউজ করে, ডিজিটাল সার্কিটে ইউজ করে থাকি। বা স্টেপার মোটর আমাদের একটা সহজ অ্যাপ্লিকেশন কোথায় আছে? ক্লকে। কারণ স্টেপার মোটর সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি রোটেট করে না, পুরোপুরি 360 এরকম ভাবে রোটেট করে না। এই কিন্তু রয়েছে তোমার একটা সার্টেন অ্যাঙ্গেলে রোটেট করে। সাপোজ ধরো, কেমন বলি, ধরো এইটুখানি অ্যাঙ্গেল গেল, তারপর আবার এইটুখানি অ্যাঙ্গেল গেল, আবার এইটুখানি অ্যাঙ্গেল গেল, এরকম করতে করতে কিন্তু রোটেট করে। এরকম করতে করতে রোটেট করে, যেমনটা ঘড়ির কাঁটা দেখবে, প্রথমে এইখানে ছিল ঘড়ির কাঁটাটা, তারপরে কোথায় গেল? এইখানে গেল। এরকম করতে করতে রোটেট করে। কত ডিগ্রি রোটেট করে? সাপোজ ধরো 2 ডিগ্রি রোটেট করে, 2.5 ডিগ্রি রোটেট করে, 7.5 ডিগ্রি রোটেট করে, ঠিক আছে? এর ম্যাক্সিমাম রোটেশন হয় তোমার হচ্ছে 0 to 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হয়, ঠিক আছে? 0 to 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হয়। আর সব থেকে ভালো অ্যাঙ্গেল সেটা হচ্ছে যে 45 ডিগ্রিতে যদি এটাকে সেট করা যায়, 45 ডিগ্রিতে যদি এর টর্ক অ্যাঙ্গেল সেট করা যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়, ঠিক আছে? এর হচ্ছে, এটাকে বলা হয় স্টেপ অ্যাঙ্গেল। স্টেপ অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি করা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেয়, ঠিক আছে? নেক্সট, তো আমাদের এখানে যেটা হচ্ছে, যেমন বললাম কি, ক্লকে ইউজ করে থাকি, ডিজিটাল সার্কিটে ইউজ করে থাকি, কন্ট্রোল সিস্টেমে ইউজ করে থাকি, ঠিক আছে? নেক্সট, দেখ, বলছে হাউ মেনি টাইপস অফ ডিসি মোটর স্টার্টার ইজ দেয়ার। বলছে কত রকমের ডিসি স্টার্টার আমাদের হয়। দেখো, 1 নম্বর সেটা হচ্ছে যে 2 পয়েন্ট স্টার্টার। 2 পয়েন্ট স্টার্টার। 2 নম্বর কি আছে? 3 পয়েন্ট স্টার্টার। অ্যান্ড 3 নম্বর কি আছে? 4 পয়েন্ট স্টার্টার।
তাহলে এই তিনটে আমাদের কাছে কিন্তু উপস্থিত আছে, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার অ্যান্ড 4 পয়েন্ট স্টার্টার ডিসি মোটরকে রান করানোর জন্য। তাহলে আমাদের কত রকমের রয়েছে? 3 রকমের স্টার্টার কিন্তু আমাদের কাছে উপস্থিত রয়েছে। ঠিক আছে।